2021-এর শুরু হতে চলেছে। আজকের মনের কথা এক অর্থে 2020-র শেষ মনের কথা। পরের মনের কথা হবে 2021-এর শুরুতে। সাথীরা, আমার সামনে আপনাদের লেখা অনেক চিঠি আছে। নমস্কার। গভে আপনারা পরামর্শ পাঠান, সেগুলিও আমার সামনে আছে। কত লোক ফোন করে, নিজেদের কথা বলেছেন ফোন করে। বেশিরভাগ বার্তায় বিগত বছরের অভিজ্ঞতা আর 2021-এর সঙ্গে সম্পর্কিত সংকল্পের কথা আছে। কোলহাপুর থেকে অঞ্জলিজি লিখেছেন, নববর্ষে আমরা একে অপরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এইবার আমরা নতুন একটা কাজ করতে পারি। আমরা বরং দেশকে অভিনন্দন জানাই, দেশকেও শুভেচ্ছা জানাই। অঞ্জলিজি, সত্যি খুব ভালো চিন্তা। আমাদের দেশ 2021-এ সাফল্যের নতুন শিখর ছুঁয়ে ফেলুক, বিশ্বে ভারতের পরিচয় আরও শক্তিশালী হোক। এর থেকে বড় আর কি কামনা হতে পারে আমাদের? সাথীরা, নমো অ্যাপে মুম্বাইয়ের অভিষেকজি একটি মেসেজ পোস্ট করেছেন। তিনি লিখেছেন, 2020 যা যা দেখিয়েছে, যা যা শিখিয়েছে, তিনি কখনো ভাবতেও পারেননি। করোনার সঙ্গে যুক্ত যাবতীয় বিষয় তিনি লিখেছেন। এই চিঠিগুলি থেকে, এই বার্তাগুলি থেকে আমি একটি যে কমন বিষয় দেখতে পাচ্ছি, যা বিশেষভাবে নজরে আসছে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। বেশিরভাগ চিঠিতে লোকেরা দেশের সামর্থ্য, দেশবাসীর সামগ্রিক শক্তির প্রাণ ভরে প্রশংসা করেছেন। যখন জনতা কারফুর মতো অভিনব প্রয়োগ হলো, সেটা সারা পৃথিবীর জন্য প্রেরণা হয়ে গেল। যখন থালা তালি বাজিয়ে দেশ করোনা যোদ্ধাদের সম্মান, দেশে নতুন সামর্থ্য জন্ম নিয়েছে। যদি শব্দ দিয়ে তাকে বলা যায়, তো সেই সামর্থ্যের নাম আত্মনির্ভরতা। সাথীরা, দিল্লির বাসিন্দা অভিনব ব্যানার্জি যে অভিজ্ঞতার কথা আমাকে লিখে পাঠিয়েছেন, সেটাও খুব মজার। অভিনবজির নিজের আত্মীয়দের মধ্যে বাচ্চাদের গিফট দেওয়ার জন্য কিছু খেলনা কেনার ছিল বলে তিনি দিল্লির ঝান্ডেবালান মার্কেটে গিয়েছিলেন। আপনাদের মধ্যে অনেকেই জানেন যে এই মার্কেট দিল্লিতে সাইকেল আর খেলনার জন্য বিখ্যাত। আগে সেখানে দামি খেলনা মানেই ছিল ইম্পোর্টেড খেলনা, আর সস্তার খেলনাও বাইরে থেকেই আসত। কিন্তু অভিনবজি চিঠিতে লিখেছেন, এখন ওখানকার বেশ কিছু দোকানদার কাস্টমারদের এ কথা বলে বলে টয়েস বেচছেন যে এগুলি ভালো টয়েস, কেননা এগুলি ভারতে তৈরি, মেড ইন ইন্ডিয়া। কাস্টমাররাও ইন্ডিয়া মেড টয়েসই কিনতে চাইছেন। এটাই তো চাই। এটা একটা ভাবনার মধ্যে কত বড় পরিবর্তন। এটাই তো জীবন্ত প্রমাণ দেশবাসীর ভাবনায় কত বড় পরিবর্তন আসছে, আর তাও 1 বছরের ভেতরে। এই পরিবর্তনকে অনুমান করা সহজ নয়। অর্থনীতিবিদও একে নিজের হিসেবে ওজন করতে পারবেন না। সাথীরা, আমাকে বিশাখাপট্টনম থেকে ভেঙ্কট মুরলী প্রসাদজি যা লিখেছেন, তাতেই এক অন্য ধরনের আইডিয়া আছে। ভেঙ্কট লিখেছেন, আমি আপনাকে 2021-এর জন্য, 2021-এর জন্য নিজের ABC অ্যাটাচ করে দিলাম। আমি বুঝতে পারলাম না শেষ পর্যন্ত এই ABCর মানেটা ঠিক কি। তারপর দেখলাম ভেঙ্কটজি চিঠির সাথে একটা চার্টও অ্যাটাচ করে দিয়েছেন। আমি সেই চার্ট দেখলাম,
আর তারপর বুঝলাম এবিসির অর্থ কি। আত্মনির্ভর ভারত চার্ট, এবিসি, এটা খুবই মজার। ভেঙ্কটজি সেই সব জিনিসের পুরো লিস্ট বানিয়েছেন যেগুলি তিনি প্রতিদিন ব্যবহার করেন। তাতে ইলেকট্রনিক্স, স্টেশনারি, সেলফ কেয়ার আইটেমস ছাড়াও আরও অনেক কিছু শামিল আছে। ভেঙ্কটজি বলেছেন যে আমরা জ্ঞাতে বা অজ্ঞাতে সেই সব বিদেশি পণ্য ব্যবহার করছি যেগুলির বিকল্প পণ্য ভারতে সহজেই পাওয়া যায়। এখন তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি সেই সব পণ্যই ব্যবহার করবেন যেগুলি তৈরিতে আমাদের দেশবাসীর শ্রম আর ঘাম লেগে আছে। সাথীরা, কিন্তু তার সঙ্গে তিনি এমন আরও কিছু বলেছেন যা আমার খুব ভালো লেগেছে। তিনি লিখেছেন যে আমরা আত্মনির্ভর ভারতকে সমর্থন করে যাচ্ছি, কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারার্স, তাদের জন্য স্পষ্ট বার্তা দেওয়া উচিত যে তারা যেন প্রোডাক্টসের কোয়ালিটির সঙ্গে কোনো সমঝোতা না করেন। কথাটা তো একদম ঠিক। জিরো এফেক্ট, জিরো ডিফেক্টের ভাবনার সঙ্গে কাজ করার এটাই উচিত সময়। আমি দেশের ম্যানুফ্যাকচারার্স আর ইন্ডাস্ট্রি লিডার্সদের অনুরোধ করব, দেশের মানুষ দৃঢ় পদক্ষেপ নিয়েছে, দৃঢ় পদক্ষেপে আগে এগিয়েছে। ভোকাল ফর লোকাল আজ ঘরে ঘরে গুঞ্জন তুলেছে। এই পরিস্থিতিতে এটা সুনিশ্চিত করার সময় যে আমাদের প্রোডাক্টস বিশ্বস্তরের হয়, যা কিছু গ্লোবাল বেস্ট, তা আমাদের ভারত বানিয়ে দেখাক। এই ক্ষেত্রে আমাদের উদ্যমী বন্ধুরা এগিয়ে আসুন, স্টার্টআপদেরও এগিয়ে আসতে হবে। আরও একবার আমি ভেঙ্কটজিকে তার দারুণ প্রচেষ্টার জন্য অভিনন্দন জানাই। সাথীরা, আমাদের এই ভাবনাকে ধরে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, আর আগেও বাড়িয়ে যেতে হবে। আমি আগেও বলেছি, আর আবারও আমি দেশবাসীকে অনুরোধ করব, আপনারাও একটা তালিকা বানান। দিনভর আমরা যেসব জিনিস কাজে লাগাই সেই সব জিনিসগুলি বিবেচনা করি আর দেখি যে আমাদের অজান্তে কোন বিদেশে তৈরি জিনিস আমাদের জীবনে প্রবেশ করে ফেলেছে, এক অর্থে আমাদের বন্দী বানিয়ে ফেলেছে। সেগুলির ভারতে তৈরি বিকল্পের খোঁজ করি আর সিদ্ধান্ত নিই যে এরপর থেকে ভারতে তৈরি, ভারতের মানুষের শ্রমে আর ঘামে তৈরি উৎপাদিত পণ্য ব্যবহার করি। আপনারা প্রত্যেক বছর নিউ ইয়ার রেজলিউশন গ্রহণ করেন। এইবারের একটা রেজলিউশন নিজেদের দেশের জন্য অবশ্যই নিতে হবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে আততায়ীদের থেকে, অত্যাচারীদের থেকে, দেশের হাজার বছরের পুরনো সংস্কৃতি, সভ্যতা, আমাদের রীতিরেওয়াজকে বাঁচাতে কত বড় বড় বলিদান হয়েছে। আজ তাঁদের স্মরণ করার দিন। আজকের দিনেই গুরু গোবিন্দ সিংজির পুত্রদের সাহেবজাদা জোরাওয়ার সিং আর সাহেবজাদা ফতেহ সিংকে দেওয়ালে জীবন্ত গেঁথে দেওয়া হয়েছে। অত্যাচারীরা চেয়েছিল যে সাহেবজাদারা নিজেদের আস্থা ছেড়ে দিক, মহান গুরুর পরম্পরার শিক্ষা ত্যাগ করুক। কিন্তু আমাদের সাহেবজাদারা এতটাই কম বয়সেও অদ্ভুত সাহস দেখিয়েছেন, ইচ্ছাশক্তি দেখিয়েছেন। দেওয়ালে গেঁথে দেওয়ার সময় পাথর বসানো হতে থাকে, দেওয়াল উঁচু হতে থাকে, মৃত্যু চোখের সামনে দেখা দেয়, তবু তারা সিদ্ধান্ত থেকে বিচলিত হননি। আজকের দিনেই গুরু গোবিন্দ সিংয়ের মা মাতা গুজরি দেবী শহীদ হয়েছিলেন। মাত্র এক সপ্তাহ আগেই গুরু তেগ বাহাদুরজির শহীদত্বের দিন ছিল।
আমার এখানে দিল্লিতে গুরুদুয়ারা রকাবগঞ্জে গিয়ে গুরু তেগ বাহাদুরজিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণের সুযোগ হয়েছে, মাথা নত করার সুযোগ হয়েছে। এই মাসে গুরু গোবিন্দ সিং দ্বারা অনুপ্রাণিত অনেক মানুষ মাটিতে শোন। মানুষ শ্রী গুরু গোবিন্দ সিংয়ের শহীদত্বকে খুবই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তার শহীদত্ব সমগ্র মানবতাকে, দেশকে নতুন শিক্ষা দিয়েছে। এই শহীদত্ব আমাদের সভ্যতাকে সুরক্ষিত রাখতে বিরাট উপকার করেছে। আমরা সবাই সেই শহীদত্বের কাছে ঋণী। আরও একবার আমি গুরু তেগ বাহাদুরজি, মাতা গুজরিজি, গুরু গোবিন্দ সিংজি, চার সাহেবজাদার শহীদত্বের প্রতি প্রণাম জানাই। এমনই অনেক শহীদত্বই ভারতের আজকের স্বরূপকে বাঁচিয়ে রেখেছে, বজায় রেখেছে। আমার প্রিয় দেশবাসী, এখন আমি একটি এমন কথা বলতে যাচ্ছি যার থেকে আপনার আনন্দও হবে, গর্বও হবে। ভারতে লেপার্ডের সংখ্যা 2014 থেকে 2018 মধ্যে 60%-এরও বেশি বেড়েছে। 2014-তে দেশে লেপার্ডসের সংখ্যা ছিল 7,900 মতন। সেটাই 2019-এ বেড়ে 12,852 হয়েছে। এগুলি সেই লেপার্ডস যার প্রসঙ্গে জিম করবেট লিখেছেন, যে লোকেরা লেপার্ডকে প্রকৃতির মধ্যে স্বচ্ছন্দে ঘুরতে দেখেননি তারা এর সৌন্দর্যকে কল্পনাই করতে পারবেন না। তাদের রঙের সৌন্দর্য আর তাদের চলনের মোহনীয়তা আন্দাজ করতে পারবেন না। দেশের অধিকাংশ রাজ্যে, বিশেষ করে মধ্য ভারতে, লেপার্ডের সংখ্যা বেড়েছে। লেপার্ডের সবচেয়ে বেশি সংখ্যায় বসবাসের রাজ্যগুলির মধ্যে মধ্যপ্রদেশ, কর্ণাটক আর মহারাষ্ট্র সবার উপরে। এটা একটা বড় সাফল্য। লেপার্ড গোটা বিশ্বেই অনেক বছর যাবৎ বিপদের মুখে রয়েছে। বিশ্বজুড়ে তাদের হ্যাবিটেটের ক্ষতি হয়েছে। এই সময়ে ভারত লেপার্ডের সংখ্যা ক্রমাগত বাড়িয়ে গোটা বিশ্বকে একটা পথ দেখিয়েছে। আপনারা হয়তো এই কথাও জানেন যে গত কয়েক বছর ভারতে সিংহের সংখ্যাও বেড়েছে, পাশাপাশি বাঘের সংখ্যাও বেড়েছে। তার সঙ্গে ভারতের বনভূমিরও পরিমাণ বেড়েছে। এর কারণ হল শুধু সরকারি নয়, বরং অনেক সাধারণ মানুষ, সিভিল সোসাইটি, অনেক সংস্থা আমাদের গাছপালা আর বন্যপ্রাণের সংরক্ষণে যুক্ত রয়েছে। তারা সবাই ধন্যবাদের যোগ্য। সাথীরা, আমি তামিলনাড়ুর কোয়েম্বাটোরে একটি হৃদয়স্পর্শী প্রয়াসের বিষয়ে পড়েছি। আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে এর ভিজুয়াল দেখে থাকবেন। আমরা সবাই মানুষের ব্যবহারের হুইলচেয়ার দেখেছি, কিন্তু কোয়েম্বাটোরের একটি মেয়ে গায়ত্রী তার বাবার সঙ্গে মিলে একটি অসুস্থ কুকুরের জন্য হুইলচেয়ার বানিয়েছেন। এই সংবেদনশীলতা প্রেরণাদায়ক। আর এটা তখনই হতে পারে যখন কোনো ব্যক্তি প্রত্যেক জীবের প্রতি দয়া আর করুণার মনোভাবাপন্ন হন। দিল্লি আর এনসিআরের হাড় কাঁপানো শীতে গৃহহীন পশুদের দেখাশোনার জন্য অনেক মানুষ অনেক কিছু করছেন। তারা এইসব পশুদের খাওয়া দাওয়ার জন্য আর তাদের জন্য সোয়েটার আর বিছানার ব্যবস্থা করছেন। কিছু এমন লোকও রয়েছেন যারা প্রতিদিন শত শত এমন পশুদের জন্য খাওয়ার ব্যবস্থা করেন। এমন প্রয়াসের প্রশংসা করা উচিত। এমন ধরনের কিছু পবিত্র প্রচেষ্টা উত্তরপ্রদেশের কৌশাম্বীতেও করা হচ্ছে। সেখানে কারাগারে বন্দি কয়েদিরা গরুদের ঠান্ডার হাত থেকে বাঁচাতে পুরনো আর ছেঁড়া কম্বলের কভার বানাচ্ছেন। এই কম্বলগুলি কৌশাম্বী সহ অন্য জেলার কারাগার থেকে একত্র করা হচ্ছে, আর আবার তারা এগুলি সেলাই করে দিলে
গোশালাতে পাঠানো হচ্ছে। কৌশাম্বী কারাগারের কয়েদিরা প্রত্যেক সপ্তাহে অনেকগুলি কভার তৈরি করে দিচ্ছেন। আসুন অন্যদের দেখভালের জন্য সেবার ভাবনা সমৃদ্ধ এই প্রচেষ্টাকে উৎসাহিত করি। এটি বাস্তবে এমনই একটি সৎ কাজ যা সমাজের সংবেদনশীলতাকে শক্তিশালী করে। আমার প্রিয় দেশবাসী, এখন যে চিঠিটি আমার সামনে আছে তাতে দুটি বড় ফটো আছে। এই ফটো একটি মন্দিরের, আর বিফোর অ্যান্ড আফটারের। এই ফটোর সঙ্গে যে চিঠিটি আছে তাতে যুবকদের এমন একটি টিমের বিষয়ে বলা হয়েছে যারা নিজেদের যুব ব্রিগেড বলে থাকে। আসলে এই যুব ব্রিগেড কর্ণাটকে শ্রীরঙ্গপট্টনের কাছে বীরভদ্র স্বামী নামে এক প্রাচীন শিব মন্দিরের পুনরুদ্ধার করে দিয়েছেন। মন্দিরের চারদিকে ঘাস আর নানা রকম ঝোপঝাড়ে ভরা ছিল। এমনই যে একজন পথচারী বলতে পারবেন না সেখানে মন্দির আছে। একদিন কিছু পর্যটক এই বিস্মৃতির মন্দিরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেন। যুব ব্রিগেড সে ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখে আর স্থির থাকতে পারে না। এরপর এই টিম মিলেমিশে এর পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নেন। তারা মন্দিরের চত্বর থেকে কাঁটা ঝোপ, ঘাস, ঝোপঝাড় সাফ করেন। যেখানে মেরামত আর নতুন নির্মাণের দরকার ছিল তারা তাও করেন। তাদের ভালো কাজ দেখে স্থানীয় লোকেরা সহায়তার হাত বাড়িয়ে দেন। কেউ সিমেন্ট দিয়েছেন, কেউ পেইন্ট, এমন আরও কিছু সামগ্রী দিয়ে মানুষ নিজে থেকেই অংশগ্রহণ করেছেন। এইসব যুবক আলাদা আলাদা প্রফেশনে যুক্ত। এমনিতে এরা উইকেন্ডসে সময় বার করে মন্দিরের জন্য কাজ করেছেন। যুবকেরা মন্দিরের দরজা লাগানোর সঙ্গে সঙ্গে বিদ্যুতের কানেকশনও লাগিয়েছেন। এভাবে তারা মন্দিরের পুরনো বৈভবকে আবার স্থাপিত করার কাজ করেছেন। শপথ আর দৃঢ় প্রতিজ্ঞা এমনই জিনিস যার দ্বারা মানুষ লক্ষ্যপ্রাপ্ত হতে পারেন। আমি যখন ভারতের যুবকদের দেখি তখন নিজে আনন্দিত আর আশ্বস্ত বোধ করি। আনন্দিত আর আশ্বস্ত এই জন্য যে আমাদের দেশের যুবকদের মধ্যে ক্যান ডুর অ্যাপ্রোচ আছে আর উইল ডুর স্পিরিট আছে। তাদের জন্য কোনো চ্যালেঞ্জই বড় নয়, কোনো কিছুই এদের নাগালের বাইরে নয়। আমি তামিলনাড়ুর এক শিক্ষিকার বিষয়ে পড়েছি। তার নাম হেমলতা এনকে, যিনি বিরুপুরামের একটি স্কুলে বিশ্বের সবচেয়ে প্রাচীন ভাষা তামিল পড়াতেন। কোভিড-19 মহামারীও তার অধ্যাপনার কাজে বাধা দিতে পারেনি। হ্যাঁ, তার সামনে চ্যালেঞ্জ নিশ্চয়ই ছিল, কিন্তু তিনি একটি ইনোভেটিভ পথ বার করেন। তিনি কোর্সের মোট 53টি চ্যাপ্টার্সকে রেকর্ড করেছেন, অ্যানিমেটেড ভিডিও তৈরি করেছেন, আর সেগুলি পেন ড্রাইভে নিয়ে স্টুডেন্টসদের বন্টন করেছেন। তাতে তার স্টুডেন্টসদের খুব সহায়তা হয়েছে। তারা চ্যাপ্টারগুলি ভিজুয়ালিও বুঝতে পেরেছেন। তার সঙ্গেই তিনি নিজে স্টুডেন্টসদের সঙ্গে টেলিফোনেও কথা বলতে থাকেন। ফলে স্টুডেন্টসদের জন্য পড়াশোনাও মনোগ্রাহী হয়ে যায়। দেশ জুড়ে করোনার এই সময়ে শিক্ষকরা যে ইনোভেটিভ পদ্ধতি ব্যবহার করেছেন, যে কোর্স ম্যাটেরিয়াল ক্রিয়েটিভিটি তৈরি করেছেন, সেগুলি অনলাইন পড়ানোর এই পর্বে অমূল্য। আমার সব শিক্ষকদের কাছে অনুরোধ, এই কোর্স ম্যাটেরিয়াল আপনারা শিক্ষা মন্ত্রকের দীক্ষা পোর্টালে অবশ্যই আপলোড করুন। এতে দেশের দূর দূরান্তের এলাকায় বসবাসকারী ছাত্রছাত্রীদের অনেক লাভ হবে। বন্ধুগণ, আসুন এখন ঝাড়খণ্ডের কোরবা জনজাতির হীরামনজির কথা বলি। হীরামনজি গড়ওয়া জেলার সিংজো গ্রামে থাকেন। আপনারা এটা শুনে অবাক হবেন যে কোরবা জনজাতির জনসংখ্যা প্রায় 6000, যারা শহর থেকে দূরে পাহাড়ে অরণ্যে বসবাস করেন।
নিজেদের গোষ্ঠীর সংস্কৃতি ও পরিচয় রক্ষার জন্য হীরামানজি একটি উদ্যোগ নিয়েছেন। তিনি 12 বছরের কঠিন পরিশ্রমে বিলুপ্ত প্রায় কোরবা ভাষার শব্দকোষ রচনা করেছেন। তিনি এই শব্দকোষে ঘর গৃহস্থালিতে প্রযোজ্য শব্দগুলি নিয়ে দৈনিক জীবনে ব্যবহার করা কোরবা ভাষার অনেক শব্দের অর্থ লিপিবদ্ধ করেছেন। কোরবা গোষ্ঠীর জন্য হীরামানজি যা করে দেখিয়েছেন তা দেশের জন্য একটি দৃষ্টান্ত স্বরূপ। আমার প্রিয় দেশবাসী, কথিত আছে যে আকবরের দরবারে একজন প্রধান সদস্য ছিলেন আবুল ফজল। তিনি একবার কাশ্মীর সফরের পর বলেছিলেন যে কাশ্মীরের প্রকৃতি এত সুন্দর যা দেখে খিটখিটে এবং রাগী মানুষেরাও আনন্দে উদ্বেল হবেন। আসলে তিনি প্রকৃতপক্ষে কাশ্মীরের কেশর ক্ষেতগুলির উল্লেখ করছিলেন। কেশর অনেক শতাব্দী ধরে কাশ্মীরের সঙ্গে যুক্ত। কাশ্মীরি কেশর বিশেষ করে পুলওয়ামা, বদগাঁও এবং কিস্তওয়ারের মতো স্থানগুলিতে চাষ করা হয়। এবছর মে মাসে কাশ্মীরি কেশরকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ বা জিআই ট্যাগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমরা কাশ্মীরি কেশরকে একটি গ্লোবালি পপুলার ব্র্যান্ড বানাতে চাই। কাশ্মীরি কেশর বিশ্বস্তরে একটি এমন মশলা রূপে প্রসিদ্ধ যার অনেক প্রকার ঔষধি গুণ আছে। এটি অত্যন্ত সুগন্ধযুক্ত, এর রং গাঢ় আর এর সুতোগুলি লম্বা এবং মোটা হয়, যা এর মেডিসিনাল ভ্যালুকে বাড়ায়। এটি জম্মু ও কাশ্মীরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। কোয়ালিটির কথা যদি বলি তাহলে কাশ্মীরের কেশর অত্যন্ত ইউনিক এবং অন্যান্য দেশের কেশর থেকে পুরোপুরি আলাদা। কাশ্মীরের কেশর জিআই ট্যাগ রেকগনিশন থেকে একটি ভিন্ন পরিচয় পেয়েছে। আপনারা এটা জেনে খুশি হবেন যে কাশ্মীরি কেশর জিআই ট্যাগ পাওয়ার পর দুবাইয়ের একটি সুপারমার্কেটে লঞ্চ করা হয়েছে। এখন এর রফতানি বাড়তে থাকবে। এটি আমাদের আত্মনির্ভর ভারত গড়ে তোলার প্রচেষ্টাগুলিকে আরও শক্তিশালী করবে। কেশরের চাষিদের এর থেকে বিশেষ লাভ হবে। পুলওয়ামার ত্রালের সার এলাকার বাসিন্দা আব্দুল মজিদ বানির কথাই ধরুন। তিনি নিজের জিআই ট্যাগড কেশরকে ন্যাশনাল স্যাফরান মিশনের সাহায্যে পাম্পরের ট্রেডিং সেন্টারে ট্রেডিংয়ের মাধ্যমে বিক্রি করছেন। তার মতো অনেক মানুষ কাশ্মীরে এ কাজ করছেন। আগামীবার যখন আপনারা কেশর কেনার কথা ভাববেন তখন কাশ্মীরেরই কেশর কেনার কথা ভাববেন। কাশ্মীরিদের উষ্ণ অভ্যর্থনা এমনই যে সেখানকার কেশরের স্বাদই আলাদা হয়। আমার প্রিয় দেশবাসী, এই দুদিন আগে গীতা জয়ন্তী ছিল। গীতা আমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রে প্রেরণা যোগায়। কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন গীতা এত অদ্ভুত গ্রন্থ কেন? এটা এজন্যে কারণ এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরই বাণী। কিন্তু গীতার বৈশিষ্ট্য এটাও যে এটি জানার জিজ্ঞাসা দিয়ে শুরু হয়, প্রশ্ন দিয়ে শুরু হয়। অর্জুন ভগবানকে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন, তবেই বিশ্ব গীতার জ্ঞান পেয়েছে। গীতার মতোই আমাদের সংস্কৃতিতে যত জ্ঞান রয়েছে সব জিজ্ঞাসা থেকে শুরু হয়। বেদান্তের প্রথম মন্ত্রই তো হল সেটাই, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। অর্থাৎ আসুন আমরা ব্রহ্মকে জিজ্ঞাসা করি। সেজন্য তো আমাদের এখানে ব্রহ্মের অন্বেষণের কথাও বলা হয়। জিজ্ঞাসার শক্তি এমন। জিজ্ঞাসা আপনাকে ক্রমাগত নতুনের জন্য প্রেরণা যোগায়। ছোটবেলায় আমরা এজন্যই শিখি কারণ আমাদের মনে জিজ্ঞাসা থাকে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা
ততক্ষণ পর্যন্ত জীবন। যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা, ততক্ষণ একটি নতুন শেখার ক্রম জারি রয়েছে। এতে কোনো বয়স বা পরিস্থিতি বাধা হতে পারে না। জিজ্ঞাসার এমনই প্রাণশক্তির একটি উদাহরণ আমি জেনেছি তামিলনাড়ুর বৃদ্ধ শ্রী টি শ্রীনিবাসাচার্য স্বামী সম্পর্কে। শ্রী টি শ্রীনিবাসাচার্য স্বামীজি 92 বছর বয়সী, 92 ইয়ার্স। তিনি এই বয়সেও কম্পিউটারে নিজের বই লিখছেন, তাও আবার নিজে টাইপ করে। আপনারা হয়তো ভাবছেন যে বই লেখা তো ঠিক আছে, কিন্তু শ্রী টি শ্রীনিবাসাচার্যজির সময় তো কম্পিউটারই ছিল না। তাহলে তিনি কম্পিউটার কবে শিখলেন? একথা সত্যি যে তার কলেজে পড়ার সময় কম্পিউটার ছিল না, কিন্তু তার মনে জিজ্ঞাসা এবং আত্মবিশ্বাস এখনও ততটাই আছে যতটা তার যুবাবস্থায় ছিল। আসলে শ্রী টি শ্রীনিবাসাচার্য স্বামীজি সংস্কৃতে এবং তামিলে পণ্ডিত। তিনি এখনও পর্যন্ত প্রায় 16টি আধ্যাত্মিক গ্রন্থ রচনা করেছেন। কিন্তু কম্পিউটার আসার পর তার যখন মনে হয় যে এখন তো বই লেখা আর ছাপানোর পদ্ধতি বদলে গিয়েছে, তখন তিনি 86 বছর বয়সে 86 বয়সের কোঠায় কম্পিউটার শিখেছেন, নিজের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার শিখেছেন। এখন তো নিজের বই টাইপ করছেন। বন্ধুরা, শ্রী টি শ্রীনিবাসাচার্য স্বামীজির জীবনের প্রত্যক্ষ প্রমাণ যে জীবন ততদিন পর্যন্ত প্রাণশক্তিতে ভরপুর থাকে যতদিন পর্যন্ত জীবনে জিজ্ঞাসা বেঁচে থাকে, শেখার আগ্রহ বেঁচে থাকে। সেজন্য আমাদের কখনো এটা ভাবা উচিত নয় যে আমরা পিছিয়ে পড়েছি, আমরা বিচ্যুত হয়েছি। ইস, আমিও যদি এটা শিখতাম। আমাদের এটাও ভাবা উচিত নয় যে আমরা শিখতে পারবো না বা এগিয়ে যেতে পারবো না। আমার প্রিয় দেশবাসী, এখন আমরা জিজ্ঞাসা থেকে কিছু নতুন শেখা এবং করার কথা বলছিলাম, নতুন বছরে নতুন সংকল্পের কথাও বলছিলাম। কিন্তু কিছু মানুষ এমনও থাকেন যারা কিছু না কিছু নতুন করতে থাকেন, নতুন নতুন সংকল্প বাস্তবায়িত করতে থাকেন। আপনারাও নিজেদের জীবনে হয়তো অনুভব করেছেন, যখনই আমরা সমাজের জন্য কিছু করি তখন অনেক কিছু করার প্রাণশক্তি সমাজই আমাদের দেয়। অতি সামান্য মনে হওয়া প্রেরণা থেকেও অনেক বড় বড় কাজ হয়ে যায়। এমনই একজন যুবক হলেন শ্রী প্রদীপ সাংওয়ান। গুরুগ্রামের প্রদীপ সাংওয়ান 2016 থেকে হিলিং হিমালয়াজ নামক অভিযান চালাচ্ছেন। তিনি নিজের দল এবং ভলান্টিয়ার্সদের সঙ্গে নিয়ে হিমালয়ের ভিন্ন ভিন্ন এলাকায় যান, আর যে প্লাস্টিক বর্জ্য পর্যটকরা সেখানে ছেড়ে আসেন তা পরিষ্কার করেন। প্রদীপজি এখনও পর্যন্ত হিমালয়ের ভিন্ন ভিন্ন পর্যটক লোকেশনসগুলি থেকে কয়েক টন প্লাস্টিক পরিষ্কার করেছেন। এভাবে কর্ণাটকের এক যুব দম্পতি আছেন, অনুদীপ আর মিনুষা। অনুদীপ আর মিনুষা এই গত নভেম্বরে বিয়ে করেছেন। বিয়ের পর অনেক নবীন দম্পতি বেড়াতে যান, কিন্তু এরা ভিন্ন কিছু করেছেন। এরা দুজনে সব সময় দেখেছেন যে মানুষ বাইরে ঘুরতে তো যান, কিন্তু যেখানেই যান সেখানেই অনেক আবর্জনা ফেলে আসেন। কর্ণাটকের সোমেশ্বর বিচেরও একই অবস্থা ছিল। অনুদীপ আর মিনুষা ঠিক করেছেন যে সোমেশ্বর বিচে মানুষ যে আবর্জনা ফেলে এসেছে তা পরিষ্কার করবেন। এরা দুজন বিয়ের পর তাদের প্রথম সংকল্প সেটাই নেন। দুজনে মিলে সমুদ্র তটের অনেক আবর্জনা পরিষ্কার করেছেন। অনুদীপ নিজেদের এই সংকল্পের কথা সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন। তারপর আর কি, তাদের এই সুন্দর ভাবনায় প্রভাবিত হয়ে অনেক যুবক যুবতী এসে সঙ্গে জুটে যান। আপনারা জেনে অবাক হবেন, এরা সবাই মিলে সোমেশ্বর বীচ থেকে 800 কেজিরও বেশি আবর্জনা পরিষ্কার করেছেন। বন্ধুরা, এইসব প্রচেষ্টার মাঝে আমাদের এটাও ভাবতে হবে যে
এই আবর্জনা এই বীজগুলিতে, পাহাড়গুলিতে কিভাবে পৌঁছয়? অবশ্যই আমাদের মধ্যেই কেউ কেউ সেসব জায়গায় এই আবর্জনা ছেড়ে আসি। আমাদের প্রদীপ এবং অনুদীপ মিনুষার মতো সাফাই অভিযানে নামা উচিত। কিন্তু তারও আগে আমাদের এই সংকল্প নেওয়া উচিত যে আবর্জনা ছড়াবই না। স্বচ্ছ ভারত অভিযানের প্রথম শপথ তো সেটাই। হ্যাঁ, আরও একটি কথা আপনাদের মনে করাতে চাই। করোনার কারণে এবছর এই বিষয়ে বেশি আলোচনা সম্ভব হয়নি। আমাদের দেশকে সিঙ্গল ইউজ প্লাস্টিক মুক্ত করতেই হবে, এটাও 2021-এর সংকল্পগুলির অন্যতম। অবশেষে আমি আপনাদের নতুন বছরের জন্য অনেক অনেক শুভকামনা জানাই। আপনি নিজে সুস্থ থাকুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন। আগামী বছর জানুয়ারি মাসে নতুন সব বিষয় নিয়ে মনের কথা হবে। অনেক অনেক ধন্যবাদ। बहुत बहुत धन्यवाद।